সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আর তোমরা আজকে একটা নতুন টপিক শুরু করব, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। কিন্তু তড়িৎ ক্ষেত্র শুরু হওয়ার আগে কিছু কথা বলা দরকার। সেটা হচ্ছে আগের দিনকে যে ইন্ট্রোডাকশন অফ কুলম্বস ল বলে যে লেকচারটা এসেছিল, সেটাতে আমরা কুলম্বস ল এর বেসিক এবং তার ডিটেলস সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে যে যে টপিকগুলো আমরা আলোচনা করব বা ডিসকাস করব, সেইগুলো দেখো আমরা এখানটা বোর্ডে লিখে লিখে রেখেছি। আজকে যেটা ফার্স্টেই হবে, হ্যাঁ তোমরা থাম্বনেলে নিশ্চয়ই দেখেছো যে তড়িৎ ক্ষেত্র সেকশন হবে, কিন্তু তড়িৎ ক্ষেত্র সেকশন হওয়ার আগে দুটো টপিক বাদ চলে গেছিল। সেটা হলো কুলম্ব কনস্ট্যান্ট আর হলো পারমিটিভিটি। ঠিক, তারপরে আছে আমাদের ইলেকট্রিক ফিল্ড, তারপরে কিছু অঙ্ক করব, কিছু প্রবলেমস করব, তারপরে আছে গ্রাফ। সো আজকের ক্লাসটা খুব কম্প্যাক্ট হবে, খুব জোরদার হওয়া উচিত এবং খুব কনসেপচুয়ালি হবে। সো দেরি না করে স্টার্ট করা যাক। আজকে ক্লাসটা অনেকটাই হবে হয়তো, তো অনেকটা আশা নিয়ে, অনেকটা শিডিউল নিয়ে শুরু করতে চলেছি। জানি না কতটা শেষ করতে পারবো কিনা, তবে আশা করছি পুরোটা শেষ করতে পারবো এবং আশা করি খুব ভালোও লাগবে তোমাদের ক্লাসটা। ওকে, তো দেরি না করে শুরু করা যাক। তো বিফোর অ্যাকচুয়ালি স্টার্টিং দ্য ক্লাস, আই ওয়ান্ট টু গিভ সাম রিক্যাপিচুলেশন অফ প্রিভিয়াস ক্লাস, মানে কিছু পুরনো ক্লাস সম্পর্কে কিছু কথা বলতে চাই। তো আমরা আগের দিনকে যে কুলম্বস ল এর ইন্ট্রোডাকশনটা পড়েছিলাম, সেখানে আমরা কুলম্ব ল থেকে ফেমাস কুলম্ব ল সবাই আমরা জানি, এফ সমান Q1 Q2/r² হয় এবং তার সঙ্গে একটা কনস্ট্যান্ট থেকে Ke, যেটাকে কুলম্ব কনস্ট্যান্ট বলা হয়। সেখানে আমরা ইন্টারাকশন ল সম্পর্কে শিখেছিলাম, তাতে ভেক্টর ফর্ম শিখেছিলাম, তাদের ডিস্টেন্স আরটা 0 হলে ইনফিনিটি হলে সেটা শিখেছিলাম, এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা, ভ্যালিডিটি অফ কুলম্ব ল শিখেছিলাম, যে কুলম্ব ল এর ভ্যালিডিটি কোথায় থাকতে পারে। কারণ বেসিক ম্যাথামেটিক্স বলে যে আর সমান 0 টু ইনফিনিটি আমাদের কুলম্ব লটা ভ্যালিড হওয়ার কথা, কিন্তু ফিজিক্স বলে না, নেভার, কোনোদিন 0 থেকে ইনফিনিটি রাজ করতে পারে না কেউ। সো ফিজিক্স দেখিয়েছে যে সেখানটায় আমাদের কুলম্ব ল কোথা থেকে কোন পর্যন্ত ভ্যালিড হতে পারে। তাই তো এইগুলো আমরা খুব বেসিক শিখেছি, আর কিছু নিউমেরিক্যালস প্রবলেম মনে হয় করেছিলাম। তো আজকের সেই কুলম্ব কনস্ট্যান্ট কেই সম্পর্কে কিছু বলা হয়নি আজকে, তাই বেসিক ক্লাস মানে শুরুই হবে কুলম্ব কনস্ট্যান্টে। খুব কুইক রিক্যাপ হবে একটা কুলম্ব কনস্ট্যান্ট সম্পর্কে, বা কুইক ডিসকাশন হবে, তারপর পারমিটিভিটি সম্পর্কে একটা কুইক ডিসকাশন হবে, এবং তারপর আজকে আমাদের মেন টপিক যে কি ইলেকট্রিক ফিল্ড, সেই সম্পর্কে আমরা প্রচুর কিছু শিখবো, প্রচুর প্রচুর শিখবো। তো আজকে খুব খুব জবরদস্ত ক্লাস হোগা। তো ঠিক আছে, তো দেরি না করে লেটস মুভ অন। তো আমরা কুলম্ব বলে গেছিল যে 1785 আই থিঙ্ক, তাই না? এখানে যদি প্লাস কিউ থাকে, ধরো এটা Q1, সাপোজ ক্যাপিটাল কিউই ধরো, আর এখানেও যদি স্মল কিউ আধান থাকে এবং এইগুলো যদি পয়েন্ট চার্জ হয়ে থাকে, তাহলে এদের মধ্যে লাইন জয়নিং বরাবর কুলম্ব ইন্টারাকশন হবে। এবং যেহেতু দুটো প্লাস কিউ, মানে দুটোই আধান প্লাস, তাহলে এদের মধ্যে বিকর্ষণ হবে। তাহলে প্লাস কিউটা এই প্লাস কিউর উপরে যে ফোর্স হবে, সেই ফোর্সটার ডিরেকশন এই দিক হওয়া উচিত, বিকজ এইটাকে বিকর্ষণ করবে, তার মানে এই দিক ঠেলে দিতে চাইবে। সো এইটার জন্য এইটার উপর যে ফোর্সের কাজ করছে তার ডিরেকশন হবে এই দিক, আর এই আধানটার জন্য এই আধানটার উপরে যে ফোর্সের ডিরেকশন হবে সেটাই। ঠিক, এইগুলো আমরা শিখে গেছি, ঠিক আছে? আর যদি দুটো মাইনাস হয় আধান, তাহলে তো বিকর্ষণ করছে, সেটা বলছি না, কিন্তু যদি মাইনাস কিউ প্লাস কিউ হয়, তাহলে তাদের ডিরেকশন এরকম হবে, ঠিক সেন্টার টু সেন্টার, বিকজ একে অপরকে আকর্ষণ করছে। এগুলো আমরা জানি। তো আজকে যেটা কেই সম্পর্কে আমরা ডিসকাশন করব। তো ফেমাস কুলম্ব লটা আমরা এইটুকুই শিখেছিলাম যে এফ সমান সাম কনস্ট্যান্ট কেই, যাকে কুলম্ব কনস্ট্যান্ট বলবো আমরা, সেখানে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই r² ছিল, তাই তো? যে আরটা ছিল দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু চার্জেস, রাদার টু পয়েন্ট চার্জেস। তাহলে কুলম্ব কনস্ট্যান্ট কি? এই কুলম্ব কনস্ট্যান্ট আগের দিন আমরা বলেছিলাম যে কুলম্ব সূত্র হলো
সার্বজনীন নয় বিকজ অফ এই কনস্ট্যান্ট কেইটা মাধ্যম টু মাধ্যম ভ্যারি করে, তার মানে মাধ্যমে প্রকৃতির ওপর ডিপেন্ড করে। তার মানে কনস্ট্যান্ট কেইটা ধরো জলের ভেতরে যা ভ্যালু হবে বায়ু মাধ্যমে তাই ভ্যালু অন্য হবে, ঠিক, এবার অভ্রে অন্য হবে, কোয়ার্জে অন্য হবে, এই কথাগুলো বলা। সেই জন্য কুলম্বস ল কিন্তু হচ্ছে আমাদের সার্বজনীন নয়, কিন্তু মহাকর্ষ সূত্র সার্বজনীন। তাহলে দেখতে একই হলেও কিন্তু তাদের বেসিক ওই ক্রাইটেরিয়া আছে বা বেসিক যে ডিফারেন্সটা সেটা হলো আমাদের এই কেইর মধ্যে ঢুকে আছে, তাই তো। তাছাড়া আরো অনেক পার্থক্য আছে, রামসান যদুমতি সব আমরা জানি। ওকে, আই উইল নট গো টু দ্যাট পয়েন্ট, আমি যেতে চাইছি না সেখানটায়, বা যাব না সেখানটায়। তো কেইটাকে আমরা হচ্ছে কুলম্ব কনস্ট্যান্ট বলবো, এবং যে কনস্ট্যান্টটা মাধ্যমের ওপরে ডিপেন্ড করবে এবং মাধ্যমের প্রকৃতির ওপর ডিপেন্ড করছে, এবং আরও একটা জিনিসের ওপর ডিপেন্ড করবে, সেটা হচ্ছে কে ব্যবহৃত একক সিস্টেমের ওপরে। তাহলে আমাদের একক সিস্টেম মোরালেসলি দুটো জানি, সিজিএস এসআই, আরও একটা এফপিএস আছে, সেগুলো আমরা জানবো না, ছেড়ে দাও। সিজিএস আর এসআই পদ্ধতিতে এই কনস্ট্যান্ট কেই ভ্যালুটা হচ্ছে চেঞ্জ করে যায়, ঠিক আছে। তো আমরা এখন সেই কেই সম্পর্কেই শিখবো, তাই তো। তো ইন এসআই সিস্টেম এবং ফ্রি স্পেস, কি বললাম, ফ্রি স্পেস, তার মানে শূন্য মাধ্যম বা ভ্যাকুয়াম যাকে বলা হয়। তাহলে এসআই সিস্টেমে ফ্রি স্পেসে যদি মানে ভ্যাকুয়াম হয় মানে শূন্য স্থান, তাহলে সেখানে কনস্ট্যান্ট কে এর ভ্যালুটাকে ধরে নেওয়া হয় 1/4 এপসাইলন নট। কি বলবো, এটাকে বলবো আমরা এপসাইলন, বা অনেকে এপসিলনও বলে, যাই হোক এপসাইলন বলবো। তাহলে কেইটাকে বললো 1/4 এপসাইলন নট। ওকে, তো এইটা হলো কনস্ট্যান্ট কেই। এবারে ইন ফ্রি স্পেস, এবারে যদি ওই এসআই পদ্ধতিতে সাপোজ তুমি কোনো একটা মিডিয়ামের মধ্যে করেছো, মিডিয়ামের মধ্যে, তখন কনস্ট্যান্ট কেইটা হয়ে যাবে 1/4 এপসাইলন। এপসাইলন আর নট তখন থাকবে না, বিকজ এপসাইলন নটটা সেটা হলো আমাদের ফ্রি স্পেসের ক্ষেত্রে ভ্যালিড, আর এপসাইলনটা হচ্ছে কোনো একটা মিডিয়ামের ক্ষেত্রে ভ্যালিড। তাহলে যদি মিডিয়ামের ক্ষেত্রে ভ্যালিড হয় তাহলে আমরা গেসই করতে পারছি, তাহলে মিডিয়াম টু মিডিয়াম এই এপসাইলনটা চেঞ্জ করবে। তার মানে জলের ক্ষেত্রে অন্য হবে, বায়ুর ক্ষেত্রে অন্য, এই অভ্রের ক্ষেত্রে অন্য হবে, কাঁচে অন্য হবে, বালির মধ্যে অন্য হবে। কিন্তু এপসাইলন নটটা এটা হলো ফ্রি স্পেসের ওপরে ডিপেন্ড করে, বা ফ্রি স্পেসের কিছু একটা জিনিস, তার নাম এখনো কিন্তু বলিনি আমি, এটা হলো ফ্রি স্পেস। তাহলে এটার ভ্যালুটা হলো ফিক্সড। ইন ফ্রি স্পেস এপসাইলন নট হচ্ছে কে ফিক্সড ভ্যালু। ওকে, তো কি বলা হয় এপসাইলন আর এপসাইলন নটকে, না এপসাইলন আর এপসাইলন নটটাকে বলা হয় পারমিটিভিটি বা হলো তড়িৎভেদ্যতা। তাহলে কি বলবো, এপসাইলনকে বলবো পারমিটিভিটি অফ মিডিয়াম, ঠিক, এন্ড এপসাইলন নট কে বলা উচিত তাহলে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, শূন্য স্থানে তড়িৎভেদ্যতা। তাহলে পারমিটিভিটি মানে হলো তড়িৎভেদ্যতা। ওকে, তাহলে এপসাইলন কে বলবো আমরা পারমিটিভিটি অফ মিডিয়াম, আর এপসাইলন নট কে আমরা বলবো পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, এন্ড ইট হ্যাজ এ ফিক্সড ভ্যালু দ্যাট ইজ অফ 8.854 ইন্টু 10⁻⁻12। এবার এখানে একটা এসআই পদ্ধতির একক লাগবে, তোমরা এখানতে দেখো এসআই পদ্ধতি এককটা বার করার চেষ্টা করো, তাহলে তোমরা এই কেইটাকে ট্রান্সফার করে কি লিখতে পারো, এফ সমান 1/4 এপসাইলন নট কিউ বাই অফ আর স্কোয়ার। দেখা যাচ্ছে নিশ্চয়ই, হ্যাঁ একদম দেখা যাচ্ছে, কিউ বাই আর স্কোয়ার। তাহলে দেখো এপসাইলনটা এদিক চলে আসলো, তাহলে ওপরে কুলম্ব স্কোয়ার আসছে, তাই না। তাহলে ওপরে কুলম্ব স্কোয়ার, নিউটন ইনভার্স, মিটার ইনভার্স 2, তাই তো। এপসাইলনটা এখানে চলে আসলো, ফোর্সটা নিচে আসলো, তাহলে নিউটন ইনভার্স আর মিটার ইনভার্স 2 আর কুলম্ব স্কোয়ার, তাহলে 8.854 ইন্টু 10⁻⁻12। এটা হলো এপসাইলন নটের ভ্যালু ইন ফ্রি স্পেস, তাহলে এটা একটা ফিক্সড ভ্যালু। ওকে, তো এসআই পদ্ধতিতে ফ্রি স্পেসে এটা হলো আর এটা হলো, কিন্তু এবার যদি সিজিএস এ হয়, তাহলে সিজিএস এ আমরা এবারে দেখবো সিজিএস পদ্ধতিতে, আগের দিন মনে হয় বলেও দিয়েছিলাম যে আমরা জানি না, কিন্তু আমরা সিজিএস পদ্ধতিতে ইন সিজিএস and free space, in free space this constant k is 1, ঠিক।
তখন কুলম্ব লটা কিরম দেখতে লাগবে? তখন কুলম্ব লটাকে দেখতে লাগবে শুধু দুটো আধানের গুণফল বাই আর স্কোয়ার। ঠিক, শুধু দুটো আধানের গুণফল বাই আর স্কোয়ার। তখন তাহলে এই এফ এর এককটা হবে আমাদের ডাইন, আর কুলম্ব এই কিউটাকে বলা হবে নিশ্চয়ই ইউএসইউ কুলম্ব বা স্ট্যাট কুলম্ব, আর আরটাকে নিশ্চয়ই প্রকাশ করতে হবে ইন সেন্টিমিটারে, তাই তো? আরটাকে প্রকাশ করতে হবে ইন সেন্টিমিটারে। তাহলে কিউটা হবে তখন স্ট্যাট কুলম্বে, আর হবে সেন্টিমিটার, এফ হবে ডাইনে। ক্লিয়ার? তাহলে কুলম্ব, তাহলে সিজিএস পদ্ধতিতে ইন ফ্রি স্পেসে কনস্ট্যান্ট কেই, দ্যাট ইজ অফ কুলম্ব কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 1। কিন্তু ওই সিজিএস পদ্ধতিতে যদি আমি একটা কোনো মিডিয়ামের মধ্যে এন্ট্রি করি, তাহলে কিন্তু ওর একটা সার্টেন ভ্যালু থাকবে, সেটা আমরা বলতে পারবো না। ওকে, ঠিকঠাক। তাহলে কুলম্ব কনস্ট্যান্ট সম্পর্কে মোটামুটি আইডিয়া একটা ক্লিয়ার, রাফলি। এবারে মুছে দিচ্ছি। এইবারে যে সেকেন্ড টপিক কথাটা ছিল আমাদের পারমিটিভিটি, দ্যাট ইজ অফ মোস্ট ইম্পর্টেন্ট। পারমিটিভিটি, ঠিক? সো পারমিটিভিটি, টি হ্যাঁ, নট এইচ। পারমিটিভিটি কি? পারমিটিভিটি। তো পারমিটিভিটি পারমিটিভিটি মানে তড়িৎ ভেদ্যতা, সেটা কি অ্যাকচুয়ালি? তো পারমিটিভিটি, তো সেটা করার আগে আমি একটা অন্য কনসেপ্ট চাই, আমি তোমরা জানো সেটা একটু বলে নিতে চাই। ধরো মিউ সমান সি বাই ভি আমরা জানি, তাই না? এটা সেই আমাদের প্রতিসরাঙ্ক ফ্রি স্পেসে লাইটের ভেলোসিটি বাই কোনো মিডিয়ামে লাইটের ভেলোসিটি, তাই না? ফ্রি স্পেসের লাইটের ভেলোসিটি কি? অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, তাই তো? ফ্রি স্পেসের লাইটের ভেলোসিটি কি হয়? অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। আর ভি কোন একটা মাধ্যমে লাইটের ভেলোসিটি, সেটা কিন্তু চেঞ্জ করতে থাকে, তাই না? চেঞ্জ করতে থাকে। এবার যত বেশি মাধ্যম ঘন হয়, তত তার ভেলোসিটি আস্তে আস্তে করে কি হয়? কমতে থাকে, ফল করতে থাকে। তার মানে তার মাধ্যমে মিউটা বেশি। তাহলে মিউটা কি? মাধ্যম টু মাধ্যম চেঞ্জ করে, ঠিক? কিন্তু ফ্রি স্পেসের লাইটের ভেলোসিটি সেম, ঠিক? আর তাহলে ভিটা হলো লাইটের ভেলোসিটি মিডিয়ামের উপরে ডিপেন্ড করে। তার মানে যদি কোনো সেই মিডিয়ামে এন্ট্রি করে, তার মানে লাইটের ভেলোসিটি ইন জল মানে ইন ওয়াটার, আর লাইটের ভেলোসিটি ইন হচ্ছে কোয়ার্জ, ইন গ্লাস মানে কাঁচ, সব জায়গায় ডিফারেন্ট। বাট লাইটের ভেলোসিটি ইন ফ্রি স্পেস সি, দিস ইজ অফ ইন্টু ফিক্সড ভ্যালু, তাই তো? সেই রকম টাইপের কিছু একটা কনসেপ্ট এখানে লাগবে। তাহলে তাহলে ভিটা তাহলে কমছে না, তাহলে ওই মাধ্যমের কিছু এমন প্রপার্টি আছে বা কিছু এমন একটা বৈশিষ্ট্য আছে, নিজস্ব ক্যারেক্টার আছে, যে ভেলোসিটিটাকে কি করতে পারে? লাইটের কমিয়ে দিতে পারে, ঠিক? কমিয়ে দিতে পারে। ফ্রি স্পেসে লাইটের ভেলোসিটি সর্বাধিক। এবার ও যে কোনো মাধ্যমে প্রবেশ করুক না কেন, ভিটা সি এর থেকে অলওয়েজ কম হবে, ভিটা সি এর থেকে অলওয়েজ কম হবে। তাহলে মিডিয়ামটা কিসের মতো কাজ করছে? ভিলেনের মতো। লাইটের ভেলোসিটিকে বলছে এই তুই কম, তাহলে কমে গেল। তাহলে মিউটা অলওয়েজ গ্রেটার দ্যান 1। তাই এই কনসেপ্টগুলো আছে আমাদের এই পারমিটিভিটিতে, আমাদের এইরকম কিছু একটা কনসেপ্ট আছে, ঠিক? দেখো এবারে কি হবে কনসেপ্টটা আমাদের। ধরো তাহলে ফ্রি স্পেসের পারমিটিভিটি এপসাইলন নট বলেছি, ফ্রি স্পেসের পারমিটিভিটি এপসাইলন নট, আর যার ভ্যালু 8.854 ইন্টু 10⁻⁻12, আর এপসাইলন যেটা হলো মাধ্যমের পারমিটিভিটি, ঠিক আছে? যে কোনো একটা মাধ্যমের পারমিটিভিটি। আর আমরা জানবো এইটা অলওয়েজ গ্রেটার দেন, ঠিক? কোনো মাধ্যমের পারমিটিভিটি অলওয়েজ হচ্ছে কে? শূন্যস্থানের থেকে বেশি, ঠিক আছে? শূন্যস্থানের থেকে বেশি। তাহলে যদি কোনো মাধ্যমে কুলম্বস লটাকে লিখতে হয়, তাহলে আমরা কিভাবে লিখবো? এইভাবে লিখবো নিশ্চয়ই, একটু আগেই দেখেছি, ঠিক? কোনো মাধ্যমের জন্য ফ্রি স্পেস হলে এখানটায় নট মানে একটা জিরো থাকবে, এপসাইলন নট। আর যদি কোনো মাধ্যমের জন্য বলি, তাহলে এটা হওয়া উচিত। তাহলে কোনো মাধ্যমের জন্য 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। এপসাইলনটা দেখো বড়, তাই যদি এইটা বড় হয় ফ্রি স্পেসের থেকে, তাই তোমরা একটা নিশ্চয়ই গেস করতে পারছো যে, আচ্ছা ফ্রি স্পেসেরটা আগে লিখি, হ্যাঁ? সব যদি
আধান সব যদি ফিক্সড থেকে থাকে, তাহলে সেম অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমি ফ্রি স্পেসে করেছি, আর সেম অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমি কোনো একটা মাধ্যম, সাপোজ কোনো ওয়াটার বা কোনো কেরোসিন এর মধ্যে করেছি, তাহলে সেই কেরোসিনের বা ওয়াটারের এপসাইলন নটের থেকে বড়। তাহলে কি দেখতে পাচ্ছ, দুটো সেম আধান সেম দূরত্ব থেকে ফ্রি স্পেসে যে ইন্টারাকশনটা দিতে পারে বা যে ফোর্সটা অনুভব করতে পারে, কিন্তু সেটা যদি মাধ্যমের ভেতরে চলে যায়, তাহলে সেই মাধ্যমের ভেতরে ফোর্সটা কি হবে, কমে যাবে আস্তে আস্তে করে। তাহলে কমে যাবে, তাহলে কি বুঝবো, তাহলে অ্যাকচুয়ালি কেন কমলো বা কি হলো অ্যাকচুয়ালি। শুধু তো এটা জাস্ট বুঝে গেছি এপসাইলনটা বড়, তাহলে এফটা কমে গেছে। তো কি হবে, সাপোজ শোনো এরকম একটা স্টোরি। ধরো কোনো সাপোজ সেলিব্রিটি আছে এক্স একটা সেলিব্রিটি, ধরো ওয়াই স্থানে সে হচ্ছে কে তার একটা কনফারেন্স হবে বা কোনো একটা হচ্ছে তার সভা হবে। সেই এক্স সেলিব্রিটিটা ওয়াই স্থানে যাবে কিছু একটা পাথ দিয়ে, কোনো একটা গলি দিয়ে, কোনো একটা পাড়ার ভেতর দিয়ে। তো পাড়াটাকে তুমি ভাবো এখন মিডিয়াম, ওকে, পাড়াটাকে ভাবো এখন মিডিয়াম। এখন যদি ওই মিডিয়ামটা মানে ওই পাড়াটা যদি ওই এক্স সেলিব্রিটিকে হেট করে বা লাইক করে, তাহলে কি করবে, ওর মধ্যে ঘুষতে দেবে না, মানে ঢুকতে দেবে না, তাকে আটকে দেবে, প্রিভেন্ট করবে। তার মানে সে চাইছে আমাদের পাড়ায় তার যেন কোনো আধিপত্য বিস্তার না হোক, কারণ এক্স সেলিব্রিটি যেই ঢুকবে তখন সমস্ত সবাই সেই এক্স সেলিব্রিটিকে দেখার জন্য এরকম দাঁড়িয়ে পড়বে নিশ্চয়ই, ঠিকঠাক। তাহলে সেই জিনিসটাকে প্রিভেন্ট করতে, অর্থাৎ তাহলে মাধ্যমের মধ্যে যদি আমি কোনো দুটো আধান বসাই, তাহলে এই কিউ, ক্যাপিটাল কিউ আর স্মল কিউ তাদের মধ্যে তো ইন্টারাকশন করবে। সেই ইন্টারাকশনের জন্য কি করবে, সে তাদের আধিপত্যকে বিস্তার করার চেষ্টা করবে সেই মাধ্যমের মধ্যে। কিন্তু মাধ্যমের তো অণু আছে, পরমাণু আছে, তারা বলবে না আমরা এটাকে মেনে নেব না, আমরা এটাকে প্রিভেন্ট করব। সেই প্রিভেন্ট করার জন্য মাধ্যম এমন একটা জিনিসের হেল্প নেয়, সেই হেল্পটাই হলো এপসাইলন, ঠিক। সেই হেল্পটা যার নেবে সেই হলো এপসাইলন। অর্থাৎ এপসাইলন বলবে আমি তোমাকে, অর্থাৎ আধান দুটোকে আমার মধ্যে দিয়ে, মানে আমার মিডিয়ামের মধ্যে দিয়ে আমি বিস্তার লাভ করতে দেবো না, তাহলে আমি ভিলেনের কাজ করবো, ঠিক, আমি ভিলেন। তাহলে বলবে তোমার যে ফোর্স অফ ইন্টারাকশন ছিল সেই ফোর্স অফ ইন্টারাকশনটা কমে যাবে, ঠিক, আমি কমিয়ে দেবো। তার মানে অ্যাকচুয়ালি আমরা যদি হচ্ছে কি একটু বিএসসির কনসেপ্ট থাকতো, তাহলে আরও আমার জিনিসটাকে বোঝাতে সুবিধা হতো। ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট বলে একটা ভেক্টর আছে, ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টর মানে সরণ ভেক্টর, তড়িৎ সরণ ভেক্টর অ্যাকচুয়ালি। সেইটাতে আমরা কি না, সেটাতে হচ্ছে কি ধরো কিছু একটা জিনিস ঘটে, কোনো যদি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিই, মানে কোনো যদি এক্সটার্নাল ওইরকম এক্সটার্নাল চার্জ মানে বাহ্যিক কোনো যদি আধান সেই মাধ্যমের ভেতরে বসানো হয়, ওই আধানটার তো একটা আধিপত্য হবে, ঠিক। সে ইন্টারাকশন করবে, দুজনের মধ্যে ফোর্স কাজ করছে, সেই ফোর্স মাধ্যমকে চেঞ্জ করার চেষ্টা করবে, মাধ্যম অণুগুলোকে চেঞ্জ করার চেষ্টা করবে। বাট মাধ্যম বলবে না আমি করতে দেবো না, দ্যাটস ওয়াই তাদের মধ্যে একটা ফাইটিং হবে। সেই ফাইটিংয়ের জন্যই এফটা আস্তে আস্তে করে কমে যাবে। আর এফটা কমার একমাত্রই কারণ সেটা হলো পারমিটিভিটি, অর্থাৎ ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, ঠিক। তাহলে ওই মাধ্যমের মধ্যে ওই ইন্টারাকশন কতটা ঢুকতে পারছে সেটা নির্ণয় করবে কে, এপসাইলন। তো এপসাইলনটা ওই জন্য বলবো আমরা মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, যে অ্যাক্ট করবে কিসের মতো, ভিলেনের মতো, ওই মিউ সমান C/V এর মতো, ঠিকঠাক বোঝা গেছে। এবার এখন দেখো যে যদি আমরা এরকম একটা করি কিছু, তাহলে দেখো সেম আধান সেম দূরত্ব এপসাইলন নট আর এখানে এপসাইলন, তাহলে ফোর্স দুটো কি সেম হবে, হবে না নিশ্চয়ই। তাহলে এটাকে এ প্রাইম বলা উচিত, ঠিক, এ প্রাইম বলা উচিত। তাহলে তুমি যদি এখন এ প্রাইম বাই এফ করে দাও, ঠিক, তাহলে তুমি জিনিসটা একটা লক্ষ্য করতে পারছো নিশ্চয়ই। দেখো এই পুরো পার্টটা আর এই পুরো পার্টটা ক্যান্সেল হয়ে যাবে, 4π আর 4πটা ক্যান্সেল হয়ে যাবে যদি আমি ডিভাইড করে বসাই। তাহলে এফ এর ওপরে তাহলে এপসাইলন নট হয়ে যাবে আর এপসাইলনটা নিচে আসবে, ঠিকঠাক, এইটা হওয়া উচিত নিশ্চয়ই। তাহলে এফ প্রাইমটা এরম হবে বা এফ ড্যাশটা এরম হবে, বাই এফ এরকম দেখতে লাগবে। বা আমি একটু ঘুরিয়ে লিখি, এফ বাই এফ প্রাইম সমান সমান আমরা এপসাইলন বাই এপসাইলন নট।
এপসাইলন বাই এপসাইলন নট। ঠিক আছে, একটা জিনিস পেয়েছি। এইবারে আমরা একটা কোয়ান্টিটিকে ডিফাইন করব। কি করব না, ডিফাইন করব। কি ডিফাইন করব? একটা কোয়ান্টিটিকে ডিফাইন করব। ওই মিউ সমান সি বাই ভি ছিল, ডিফাইন করেছি। মিউটা কি? ডাইমেনশনলেস কোয়ান্টিটি, বিকজ অফ মিউ হলো দুটো ভেলোসিটির রেশিও। তাহলে দেখো এখানে এপসাইলনটা আর এপসাইলন নটটা দুটোর তো ইউনিট সেম হবে। তাহলে আমি একটা কোয়ান্টিটি ডিফাইন করছি যাকে বলবো কে, সেই কেটাকে লিখবো আমরা এইভাবে। ঠিক, একটা কোয়ান্টিটি আমরা ডিফাইন করেছি। কি করেছি? কে সমান এপসাইলন বাই এপসাইলন নট। এই কেটাকেই আমরা বলবো ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। কি বলবো? ডাই ইলেকট্রিক অফ কনস্ট্যান্ট। ঠিক, অর্থাৎ মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে তুমি এখন লক্ষ্য করতেই পারছো কে এর ভ্যালুটা অলওয়েজ গ্রেটার দেন 1। কে এর ভ্যালুটা অলওয়েজ গ্রেটার দেন 1 বিকজ অফ এপসাইলন নটের থেকে এপসাইলনটা অলওয়েজ বড়। তাহলে কে এর ভ্যালু হলো 1 থেকে বড়। যদি কে এর ভ্যালু 1 থেকে বড় হয়, তাহলে এই যে ফোর্স এফ বাই এফ প্রাইম সেটাও নিশ্চয়ই 1 থেকে বড় হবে। সেটাও নিশ্চয়ই 1 থেকে বড় হবে। তার মানে যে জিনিসটা দাঁড়াবে এফ গ্রেটার দেন অফ এফ প্রাইম। এফ গ্রেটার দেন অফ এফ প্রাইম, অর্থাৎ ফ্রি স্পেসের ফোর্স কোন একটা মাধ্যমের ফোর্সের থেকে বেশি। ফ্রি স্পেসের ফোর্স এফ কোন একটা মাধ্যমের ফোর্সের থেকে বেশি। ঠিকঠাক? তার মানে এই কেটাকে আমরা বলবো হচ্ছে এখন ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। এত জটিল নেই, এত কিছু ভাবার কিছু নেই, এত হচ্ছে কি খুব ক্রুড, মানে খুব হচ্ছে কি খুব কঠিন কোনো কনসেপ্ট নয়। জাস্ট জিনিসটাকে সাজাবার জন্য একটা কোয়ান্টিটিকে ডিফাইন করেছি কে, এপসাইলন বাই এপসাইলন নট। তাহলে এপসাইলনের জায়গায় আমরা কি বসাতে পারি? কে ইন্টু এপসাইলন নট। এপসাইলনের জায়গায় আমরা কি বসাতে পারি? কে ইন্টু এপসাইলন নট বসাতে পারি। ওকে, তাহলে এবার দেখো, তাহলে একটা জিনিস এগুলো মুছে দিচ্ছি, একটু মুছে দিচ্ছি। তাহলে দেখো এফ বাই এফ প্রাইম এখান থেকে কি লিখতে পারি? কে লিখতে পারি না? পারি তো লিখতে, কে লিখতে পারি। তাহলে এফ প্রাইম, তাহলে এফ প্রাইম সমান সমান কি লিখবো? এফ বাই কে। এফ প্রাইম সমান এফ বাই কে। তার মানে এখানে একটা ফেভারিট এমসিকিউ হতে পারে। সাপোজ সেটা কি, ধরো বললো এরকম যে ফেভারিট এমসিকিউ হতে পারে, মুখেই বলছি, সেটা লিখে নিও তোমরা, যে কোনো দুটো আধানকে যদি বায়ুতে রাখা হয়, তাহলে তাদের মধ্যে ইন্টারাকশনটা যদি এক্স হয়, এক্স, সেই দুটো আধানকে একই দূরত্ব রেখে যদি কোনো একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক যার ভ্যালু 80 সেই মাধ্যমে করা হয়, তাহলে তার ফোর্স কত হবে, অর্থাৎ সেই মাধ্যমে ফোর্স কত হবে। তাহলে ডেফিনেটলি আমরা বলে দিতে পারবো, ডেফিনেটলি আমরা বলতে পারবো। তাহলে কি বললাম? যে মাধ্যম কোনো দুটো আধানকে শূন্য স্থানে রেখে দিলে তাদের মধ্যে যদি ইন্টারাকশনটাকে আমি এক্স বলে থাকি, ফোর্সটা যদি এক্স ক্রিয়া করে, সেই এখন অ্যারেঞ্জমেন্টটা, অর্থাৎ সেই দুটো আধান সেই একই দূরত্ব রেখে আমরা যদি কে সমান 80 কোনো একটা মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকে নিয়ে গিয়ে করলাম, তাহলে সেখানে কি হবে? জেনারেলি ফোর্স কমবে। কত গুণ ফোর্স কমবে? এই যে সেখানে এক্স প্রাইম হবে, তাহলে এক্স বাই 80। ঠিক, তাহলে এফটা তো এক্স বলে দিয়েছিল, এফটা এক্স বলে দিয়েছিল, কে এর ভ্যালু 80 বলে দিয়েছে, তাহলে ওই মাধ্যমে, ওই পরবর্তী ধ্রুবকের মাধ্যমে ফোর্সটা কত হবে? এক্স প্রাইম সমান এক্স বাই 80, অর্থাৎ ফোর্সটা 80 গুণ কমে যাবে। তাহলে সাপোজ এরকম একটা বলো, তাই যদি একটা 9 কোনো পরবর্তী ধ্রুবক মাধ্যমে করা হয়, তাহলে সেখানে অ্যান্সারটা কি হওয়া উচিত? এফ বাই 9। তাহলে শূন্যস্থানের মাধ্যমের 1-এর 9 গুণ হবে ফোর্সটা। ক্লিয়ার? ওকে, চলো, ঠিকঠাক। মুছে দি। अब शुरू होगा दिस इलेक्ट्रिक फील्ड।
आप मजा आएगा। তো সাপোজ তাহলে ওইগুলো নিয়ে আর কোনো ডিসকাশন নেই। ওর থেকে ছোট ছোট কোনো প্রশ্ন আসতে পারে। কিরম প্রশ্ন আসতে পারে? ধরো বললো হ্যাঁ এরকম প্রশ্ন, আচ্ছা প্রশ্ন আমি একটু পজ করছি। তাহলে দেখো প্রশ্নটা কি, কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা কত হবে যদি পরবর্তী ধ্রুবক 10 হয়। ওকে, পরবর্তী ধ্রুবক 10 হয়, তাহলে সেই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা বার করতে বলেছে। তাহলে এই প্রশ্ন অনুসারে কি বলে দিয়েছে দেখো, কে ইজ 10, এপসাইলন নটের ভ্যালু জানতে চেয়েছে, তাহলে উই নো কে এপসাইলন বাই এপসাইলন নট, তাহলে এপসাইলন সমান কে এপসাইলন নট, তাহলে কে এর জায়গায় 10 আর এটার জায়গায় 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12, দেন ক্যালকুলেট, তুমি যে যন্ত্রটা পাবে সেটাই অ্যান্সার। ওকে, বুঝে দি, দিস ইজ মাই রাস্টার। এবার আমরা শুরু করিতে চলেছি দ্য বিগেস্ট সারপ্রাইজ অফ দিস ক্লাস, তড়িৎ ক্ষেত্র। তাই তো, মানলো ধরো সাপোজ, হিন্দি বাংলা ইংলিশ সবই বলতে হবে। ধরো এখানে একটা প্লাস কিউ আধান আছে, এটা বৃহৎ মানের আধান, ঠিক আছে, বৃহৎ মানের আধান। তাহলে তড়িৎ ক্ষেত্র কি বলছে না, ডেফিনিশন বলছে, আগের ডেফিনিশন শুনে নাও, যে কোনো একটা তড়িৎ আধান যদি কোনো একটা জায়গায় রাখা হয় তাহলে সে তার আশেপাশের অঞ্চল জুড়ে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, সেই অঞ্চলটাকে আমরা বলবো হচ্ছে কে তড়িৎ ক্ষেত্র। এখন কি অ্যাকচুয়ালি ব্যাপারটা, তড়িৎ ক্ষেত্র কি করে পর্যবেক্ষণ করা হয় বা তড়িৎ ক্ষেত্রের উপস্থিতি কি করে পরিমাপ করা হয় সেইগুলো শিখবো। তো ভাবো এখানে একটা প্লাস কিউ আধান আছে, সাপোজ এইখানটা একটা খুব ছোট্ট একটা আধান নিয়ে এসছো কিউ নট, ঠিক এরকম কোচিসে ছোট্ট সো, ঠিক আছে, এরকম একটা আধান নিয়ে এসছো, যে আধানটা হলো কিউ নট, যে আধানটাকে কিউ নট বলবো। আগে আগে জেনে নি, এই আধানটাকে বলবো সোর্স চার্জ, বিকজ এর সোর্স করছে, কিসের সোর্স জানবো। আর এটাকে আমরা বলবো টেস্ট চার্জ, টেস্ট চার্জ। আচ্ছা, টেস্ট চার্জের সম্পর্কে বেশ কিছু কথা বলা দরকার। তিনটে ক্যারেক্টারিস্টিক্স আছে তার, তিনটে। কি না, এই কিউ নট অলওয়েজ পজিটিভ হবে, অলওয়েজ পজিটিভ হবে, এগুলো লিখে নিও। কিউ নট টেস্ট চার্জ, সেটা কেন টেস্ট বলছি সেটাও বলছি, অলওয়েজ পজিটিভ হবে। আর কিউ নট এতটাই ক্ষুদ্র, এতটাই ক্ষুদ্র যে এইটা। আর 3 নম্বর, টেস্ট চার্জ can't create an electric field, ঠিক। তাহলে টেস্ট চার্জ কি, অলওয়েজ পজিটিভ হবে ক্যারেক্টারের। টেস্ট চার্জ হচ্ছে কি এতটাই ক্ষুদ্র, এতটাই ক্ষুদ্র যে সে তার ভ্যালুকে 0 ধরবো। আর টেস্ট চার্জ ক্যান নট ক্রিয়েট অ্যান ইলেকট্রিক ফিল্ড, টেস্ট চার্জ কখনো ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে পারবে না। কেন টেস্ট চার্জ বলবো, দিন কত আগে করোনার ওষুধ আবিষ্কার হয়ে গেছে, সারা পৃথিবী জুড়ে ধুমুন্ধার। আমেরিকার পিটসবার্গ দাবি করেছে আমরা করোনার ওষুধ আবিষ্কার করেছি, তা সে কার ওপর আগে অ্যাপ্লাই করেছে, কি একটা মাইস, তাই না, কি একটা ছুঁচো ফুচো টাইপের বা ইঁদুর টাইপের ওপরে অ্যাপ্লাই করেছে, তাই না, ইঁদুরটা। তারপরে যদি লাইফ সায়েন্স পড়ো, সমস্ত এক্সপেরিমেন্ট করতে শুরু হতো হয় মাছি বা মশা বা ওই খরগোশ, ইঁদুর, এইসব জায়গাতে শুরু হতো। দ্যাট মিনস ওই জিনিসটা আমাদের পুরো সোসাইটির রেসপেক্ট সে হচ্ছে নেগলেক্টেড অবস্থায় আছে, ঠিক, তার উপর টেস্ট করা হয়েছে, সেই জন্য টেস্ট।
সো এই কিউ জিরো দ্বারা আমরা উপস্থিত মানে কিউ জিরো দ্বারা আমরা যেটা করব মানে সরি কিউ জিরো নয় কিউ নট দ্বারা আমরা যেটা করব অ্যাকচুয়ালি যে এর আশেপাশে অঞ্চলে কোনো ইলেকট্রিক ফিল্ড আছে কিনা কোনো আধানের জন্য সেইটাকে পর্যবেক্ষণ ও পরিমাপ করার জন্য আমরা হচ্ছে কিউ নট কে হেল্প নেব বা কিউ নটের হেল্প নেব। দ্যাটস ওয়াই এটাকে আমরা টেস্ট চার্জ বলবো। ঠিকঠাক। তো সাপোজ মুছে দিচ্ছি, এবারে ধরো তাহলে কিউ নট এখানে এসছে, তাহলে এই দুটোর মধ্যে কুলম্ব রিপালশন হবে। তাহলে এই কিউ নট কি করবে, কিউ নটকে কি করবে বলবে যা হয়তো দূরে সব, তাহলে ফোর্সের ডিরেকশন এইদিকে হবে, ওকে রিপালসিভ করবে। ওই কিউ নটকে যদি আমি এখানে বসাই তাহলে ফোর্সের ডিরেকশন আবার এইদিকে হবে। ওই কিউ নটকে যদি আমি এখানে বসাই তাহলে ফোর্সের ডিরেকশন এইদিকে হবে। এগুলো সব ফোর্সের ডিরেকশন হচ্ছে। কিউ নটকে এখানে বসানো হয়েছে তাহলে ফোর্সের ডিরেকশন এদিকে হবে। এই কিউ নটকে যদি এখানে বসানো হয় তাহলে ফোর্সের ডিরেকশন এদিকে হবে। কেন? বিকজ কিউ নটও পজিটিভ আধান আর আমরা ধরে নিয়েছিও এখানে একটা পজিটিভ আধান। হ্যাঁ, কারো মনে প্রশ্ন আসতেই পারে কেন পজিটিভ আধান ধরলাম। না, এটা হচ্ছে আমাদের নিয়ম যে সমস্ত কিছু পজিটিভ আধানের রেসপেক্টে করা হয়, সমস্ত কিছু পজিটিভ আধানের রেসপেক্টে করা হয়। তাই এখানে প্লাস কিউ আধান বসানো আছে, তাহলে আমি যদি এখানে একটা টেস্ট চার্জ জানি যার ক্যারেক্টারগুলোও জানি সেখানে যদি আনি তাহলে এই পজিটিভ আধান ওকে বলে তাহলে ফোর্সের ডিরেকশন এই দিক, এখানে রাখলেও ফোর্সের ডিরেকশন এদিক, এখানে রাখলেও ফোর্সের ডিরেকশন এদিক, এখানে রাখলেও ওদিক, এখানে রাখলেও এদিক। তাহলে কিউ নটকে রিপালশন করবে, তাই তো কিউ, তাহলে ফোর্সের ডিরেকশন ওই দিকে থাকবে। তার মানে আমরা বলতে পারবো এই কিউটা এই সমস্ত অঞ্চল জুড়ে তার ইন্টারাকশন করতে পারছে। ঠিক সমস্ত অঞ্চল জুড়ে তার ইন্টারাকশন করতে পারছে। এবার বলো এই যে ফোর্সটা কত দূর যেতে পারে? ইনফাইনাইট পর্যন্ত যেতে পারে। বিকজ ভাবো এখানে থেকে একটা ওয়েভ বার হচ্ছে, ওয়েভ মানে ভাবো সাপোজ এখান থেকে একটা ওয়েভ বেরিয়েছে, তাহলে ওয়েভ কত দূর যেতে পারে? ইনফাইনাইট পর্যন্ত। বিকজ অফ থিওরি এটাই বলে, প্র্যাকটিক্যালি আমি যাচ্ছি না, থিওরি তো এটাই বলে যে সব কিছু জিনিস আইডিয়াল। তাহলে কিউ নট থেকে কিউ থেকে যে ফোর্সটা বার হবে কিউ নটের ওপর পর্যন্ত যে কাজ করবে সেই ফোর্সটা ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত হতে পারে। ঠিকঠাক। কিন্তু এটা যদি এর ওপরে চলে আসে তাহলে হবে না। সেই জায়গায় যে ফোর্সটা সবচেয়ে বেশি কাজ করবে সেটা নয়, কিন্তু কিউ নট এর ওপরে ফোর্সটা ইনফাইনাইট পর্যন্ত কাজ করবে। হ্যাঁ, যত দূরে যাবে তত ফোর্সটা আস্তে আস্তে কমবে, বাট থিওরি এটাই বলে যে কিউ নটটা হলো ইনফাইনাইট পর্যন্ত যেতে পারে। ওকে, তো এটুকুই হয়েছে। ঠিকঠাক। তাহলে ফোর্সের ডিরেকশন এই দিক, তাহলে এই ফোর্সের ডিরেকশন এই দিক, তাহলে এইগুলো মানে কত দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে? সেগুলো হলো ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত হতে পারে। ওকে, তাহলে এই সমস্ত অঞ্চল জুড়ে ইলেকট্রিক ফিল্ড আছে। ঠিক আছে। তাহলে এখন প্রশ্ন, স্যার তাহলে ইলেকট্রিক ফিল্ড তো শিখলাম, তাহলে ক্যান উই হ্যাভ অ্যান এক্সপ্রেশন ফর দ্যাট ইলেকট্রিক ফিল্ড? আমরা তো সবসময় ফিজিক্সে ব্যস্ত থাকবো যে যা জিনিস শিখবো তাকে ম্যাথামেটিক্স আকারে প্রকাশ করা, তাই না? জিনিসটাকে চোখে না দেখলে ভালো লাগে না। কি ফিল করলাম, ইলেকট্রিক ফিল্ড আছে, বাট তার একটা রাশিমালা দরকার। তাহলে ক্যান উই হ্যাভ অ্যান এক্সপ্রেশন ফর দ্যাট ইলেকট্রিক ফিল্ড? ইয়েস, উই ক্যান হ্যাভ। ওকে, তাহলে চলো আমরা সেটাই এখন করব। ঠিক আছে, তাহলে এইটা খুব ভালো করে মাথায় রেখো, কিন্তু এটা এক্ষুনি কাজে লাগবে। ওকে, তাহলে ফোর্সের ডিরেকশন এই দিকে, তাহলে পজিটিভ যদি কোনো আধান থাকে এখানে, তার আশেপাশে যদি কোনো পজিটিভ টেস্ট চার্জ থেকে থাকে, তাহলে ফোর্সের ডিরেকশন ফ্রম দিস টুয়ার্ডস ইনফিনিটি। ঠিক, তার মানে ফোর্সের ডিরেকশন টুয়ার্ডস ইনফিনিটি starting from the charge. কি চার্জ? সোর্স। কেন সোর্স? বিকজ সে হলো ফোর্সটা সৃষ্টি করছে, দ্যাটস ওয়াই সোর্স।
তাহলে টুয়ার্ডস ইনফাইনাইট হবে ফোর্সের ডিরেকশন, এবং সেটা ইনফিনি পর্যন্ত বিস্তৃত থাকবে, এবং স্টার্টিং করবে, অর্থাৎ স্টার্ট হবে কোত্থেকে না ফ্রম দ্য চার্জ থেকে, অর্থাৎ এই সোর্সের থেকে ইনফিনি পর্যন্ত বিস্তৃত। এটা হলো ফোর্সের ডিরেকশন অ্যান্ড কতদূর পর্যন্ত ভ্যালু যেতে পারে। ঠিকঠাক। এবারে তাহলে ওইটাতে चलो এবারে एक छोटा सा हेडिंग दे दो। क्या हेडिंग है? इंटेंसिटी, कैलकाटा सिटी, इंटेंसिटी ऑफ इलेक्ट्रिक फील्ड, অর্থাৎ তড়িৎ প্রাবল্য বা তীব্রতা, তড়িৎ প্রাবল্য বা তীব্রতা। ঠিক আছে, তো শোনো এবারে ডেফিনিশন কি বলছে। ডেফিনিশন বলছে যে তাহলে এটুকু বুঝে গেছি, তড়িৎ ক্ষেত্র যদি কোথাও থাকে তার মানে সেখানে একটা চার্জ ডেফিনেটলি আছে, হতে পারে সে পজিটিভ, হতে পারে নেগেটিভ, বাট আমরা বিলিভ করে চলবো সেটা পজিটিভই আছে। এখন তো কোথাও একটা তড়িৎ ক্ষেত্র আছে, তার মানে সেখানে একটা কোনো নিশ্চয়ই চার্জ আছে। তা সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমি কোনো একটা একক বিন্দু আধান বসাই, ফোকাস অন মাই ওয়ার্ডস, সো তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি কোনো আমি একটা একক বিন্দু আধান বসাই, তাহলে ওই একক বিন্দু আধানটার ওপরে যে ফোর্স ক্রিয়া করতে পারে তাকেই আমরা বলবো তড়িৎ প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য তীব্রতা। তাকেই আমরা বলবো তড়িৎ প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য তীব্রতা। 1 সেকেন্ড রিপিট। তাহলে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে যদি কোনো একটা একক বিন্দু আধান বসাই, তাই তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে যদি আমি কোনো একটা একক ধনাত্মক বিন্দু আধান বসাই, সেই ধনাত্মক বিন্দু আধানটার ওপরে যে পরিমাণ ফোর্স ক্রিয়া করতে পারে তাকেই আমরা বলবো তড়িৎ প্রাবল্য তীব্রতা। ঠিকঠাক। চলো এবার দেখা যাক কি করে করতে পারি আমি। ঠিক। তো ভাবো এখানে একটা প্লাস কিউ বসানো আছে, তো এই প্লাস কিউটার জন্য পুরো বোর্ড জুড়ে তুমি ভাবো হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র আছে, পুরো বোর্ডটা তার তড়িৎ ক্ষেত্র। তার মানে কি এখানে একটা বিন্দু আধান যদি বসাই কোনো টেস্ট চার্জ প্লাস কিউ নট, তাহলে এইটার উপর ওটা রিপালশন করে ওটাকে নকডাউন করবে, এখানেও করলে তাই নকডাউন করবে, এখানে করলে তাই নকডাউন করবে, এখানে করলে নকডাউন করবে। থ্রু আউট দ্য বোর্ডে যেখানে খুশি বসাবো, নট ইভেন টেস্ট চার্জ বাট যে কোনো একটা চার্জ বসালে তার উপর একটা ইন্টারাকশন সে করবেই করবে। তাহলে সমস্ত বোর্ডটাই হলো তার তড়িৎ ক্ষেত্র। সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি একটা কোনো ধনাত্মক আধান বসিয়েছি, সাপোজ এইটা, এবং তাদের মধ্যবর্তী গ্যাপটা হচ্ছে কি আর। এবং হ্যাঁ, আরেকটা কথা বলা উচিত, অল আর কিন্তু পয়েন্ট চার্জ, এটা যেন মাথা থেকে হারিয়ে যেন না যায়। ওকে, তাহলে অল আর পয়েন্ট চার্জ, বিকজ সমস্ত ইলেকট্রোস্ট্যাটিক পয়েন্ট চার্জ বেসিসেই হচ্ছে, আর সবাই কিন্তু এক রেস্টে আছে, সবাই কিন্তু এক রেস্টে আছে। তাহলে এটা একটা পয়েন্ট চার্জ, এটাও একটা পয়েন্ট চার্জ। তাহলে এইটা আর তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই প্লাস কিউ আছে, তাহলে এটাকে ফোর্স দেবে, এবং সেই ফোর্সের লটা কি হবে অ্যাকর্ডিং টু কুলম ল নিশ্চয়ই। তাহলে ফোর্সটা কি হলো, ফোর্স 1/4πε0, শিখে গেছি কনস্ট্যান্ট কে এর ভ্যালু এখন এটা হতে পারে কুলম ল এর, মানে কুলম কনস্ট্যান্টের ভ্যালু এটা হতে পারে। তাহলে কিউ বাই অফ আর স্কোয়ার, বিকজ আর গ্যাপটার নো ডাউট ফোর্স হলো এইটা, এবং ডিরেকশন কি হবে এই দিকে হবে, তাই তো, ডিরেকশন এই দিকে হবে। তা আমি এখন এটা স্কেলার ফর্মে লিখেছি, অনলি ম্যাগনিটিউড লিখেছি। ঠিক। এবারে তড়িৎ ক্ষেত্রের, এবারে তড়িৎ প্রাবল্যের ডেফিনিশনটাকে ভাবো। তাহলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে একক ধনাত্মক আধান, তাহলে আমরা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে কার জন্য, এই প্লাস কিউটার জন্য সৃষ্টি হয়েছে ধরে নিয়েছি। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমি একটা একক ধনাত্মক বিন্দু আধান বসাই, তার মানে এই প্লাস কিউ মানে এইটা থাকলে তাহলে ফোর্সটা এইরকম দেখতে হয়।  ঠিক ফোর্সটা এরকম দেখতে হয়। এখন যদি আমি এই প্লাস কিউটাকে হটিয়ে
একক ধনাত্মক বিন্দু আধান করে দিই, বিকজ উই আর ফলোইং দ্য ডেফিনিশন। ওকে, উই আর ফলোইং দ্য ডেফিনিশন। তাহলে আমরা এই কিউটার জায়গায় কি বসাবো? নিশ্চয়ই 1 বসাবো। ঠিক, তড়িৎ ক্ষেত্র কার জন্য? যে ক্যাপিটাল কিউর জন্য। তার মধ্যে যদি কোনো একটা একক ধনাত্মক বিন্দু আধান বসাই, তো ফার্স্ট অফ অল আমরা এখানে দেখে নিয়েছি, ভেবেছি একটা স্মল কিউ আছে, তাই সেই স্মল কিউর জন্য ওইটার যে ফোর্স কাজ করতে পারে সেটা অ্যাকর্ডিং টু কুলম্বস ল এরকম দেখতে লাগবে। এখন বাই ডেফিনিশন যদি ওটাকে আমি এখন একক ধনাত্মক বিন্দু আধান করে দিই, তাহলে এই প্লাস কিউটার জায়গায়ও 1 বসাবো। দ্যাটস মিনস সেই ফোর্সটা এফ প্রাইম বলবো, এফ থেকে প্রাইম বলবো 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। লাগবে তো দেখতে, এটাই দেখতে লাগবে না? ঠিক, কিউ এইটা দেখতে লাগবে। এবার ডেফিনেশন বলো, যে ফোর্স কাজ করে তাকেই বলা হয় তড়িৎ প্রাবল্য। এখন এই লেটারটাকে যদি আমি ই দ্বারা ডিনোট করে দিই, এটা বলবো আমরা 1/4πε0 কিউ বাই অফ আর স্কোয়ার, কিউ বাই অফ আর স্কোয়ার। দিস ইজ দ্য রাশিমালা অফ তড়িৎ প্রাবল্য ইন্টেন্সিটি। ঠিক, কার জন্য? এই প্লাস কিউটার জন্য। ঠিক, তাহলে প্লাস কিউ আধান যদি থাকে, তার থেকে আর দূরের কোনো একটা বিন্দুতে সে যে পরিমাণ ইলেকট্রিক ফিল্ড দিতে পারে বা তার জন্য থাকতে পারে, সেই ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ প্রাবল্য তীব্রতাই বলবো, তা সেটা হবে 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। তাহলে তড়িৎ প্রাবল্য তীব্রতা কি? না, তড়িৎ প্রাবল্য তীব্রতা হলো, ক্লিয়ার তো এই পর্যন্ত? এবার ফিজিক্যাল এক্সপ্লেনেশন শোনো। তাহলে তড়িৎ প্রাবল্য তীব্রতা কি? না, তড়িৎ প্রাবল্য তীব্রতা হলো ইজ নাথিং বাট অ্যান কুলম্ব ফোর্স, বাট সার্টেন কন্ডিশনের কুলম্ব ফোর্স। সেই কন্ডিশনটা কি? না, তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক বিন্দু আধান থাকতে হবে, একক ধনাত্মক বিন্দু আধান থাকতে হবে। ক্লিয়ার? সো খুব তাড়াতাড়ি যাব, আশা করছি এটা লিখে নিয়েছো। তাহলে এখানে পাশে লিখবে তোমরা যে কোনো একটা প্লাস কিউ আধানের জন্য আর দূরে ইলেকট্রিক ফিল্ড ই হতে পারে বা তড়িৎ প্রাবল্য তীব্রতা হতে পারে এইটা। তাহলে তার রাশিমালা হলো এইটা, এখানে লিখছো তোমরা। এবারে তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, তাহলে এবার আমি এই লাইনটাকে মুছে দিচ্ছি, ভাবো। আচ্ছা, এটাকেও মুছে দিচ্ছি। এটা আমার হাতে আছে। তাহলে যখন এখানটায় প্লাস কিউ ছিল, যখন এখানে প্লাস কিউ ছিল, তখন কুলম্ব ফোর্সটা কি দেখতে লেগেছিল? 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার দেখতে লেগেছিল না? কিউ বাই আর স্কোয়ার দেখতে লেগেছিল। তাহলে এইটাকে যদি এখন আমি 1 নম্বর বলে থাকি, এটাকে যদি আমি এখন 2 নম্বর বলে থাকি, তাহলে খুব ভালো করে লক্ষ্য করো। তাহলে কি করেছি? ফার্স্ট অফ অল আরেকবার রিপিট করি। এখানটা একটা প্লাস কিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র ছিল, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি একটা প্লাস কিউ আধান বসিয়েছি। তাহলে তার জন্য যে কুলম্ব ফোর্সটা দেখতে লাগতে পারে সেটা হচ্ছে এইরকম, তাকে আমি 1 নম্বর বলে দিলাম। এখন বলা হয়েছে ওই আধানটাকে সরিয়ে দাও, দিয়ে যদি একক ধনাত্মক বিন্দু আধান বসাও, তাহলে ফোর্সটা কিরকম দেখতে লাগবে? না, ইন্টু একটা 1, এই স্মল কিউ যে একটা 1 লাগবে দেখতে, এবং এটাকেই আমরা এইভাবে লিখতে পারবো, এবং এই ফোর্স এফ প্রাইমটাকে তখন আমরা ই লিখতে পারবো। তাহলে এটাকেই আমরা বলেছি তড়িৎ প্রাবল্য বা তীব্রতা। তো এটা 2 নম্বর ইকুয়েশন। এবার দেখো 1, 2-কে তুমি যদি কম্বাইন করো, সেপারেট করে লিখতে পারো তো? সেপারেট করে লিখতে পারো নিশ্চয়ই, কিউ বাই আর স্কোয়ার ইন্টু স্মল কিউ লিখতে পারো, লিখতে পারি। এবার দেখো এই পুরোটাকে কি বলতে পারো? এই পুরোটাকে ই বলতে পারো, দ্যাট ইজ অফ ই, আর এই আধানটা কিউ। ঠিক, তাহলে কুলম্ব ফোর্স এখন কিরম দেখতে লাগলো? কিউ ইন্টু ই। তাহলে কুলম্ব ফোর্স এখন কিরম দেখতে লাগলো? কিউ ইন্টু ই দেখতে লেগেছে, তাই না? এটাই মজার।
তাহলে এবার দেখো, তার মানে আবার এটা প্লাস কিউ ছিল, এটা আমাদের স্মল কিউ ছিল, তাহলে এইটার জন্য একটা তড়িৎ ক্ষেত্র এই আশেপাশের অঞ্চলে সৃষ্টি হয়ে আছে, সেটাকে যদি আমি ই বলি, ওই ইলেকট্রিক ফিল্ড এই কিউর উপরে একটা ফোর্স দেবে, তার মানে এই প্লাস কিউ এইটার উপর ফোর্স দেবে, সেই ফোর্সটা এখন দেখতে লেগেছে দিস, ঠিক সেই ফোর্সটা এখন দেখতে লেগেছে দিস। ওকে, এবার মজা ঘুরিয়ে দিই, মানে মুছিয়ে দিই। চলো এবার যেটা মজা, তাহলে এফ সমান কিউই এটা আমরা পেয়েছি, এটা থেকে আরো কি জানতে পারি, এটা থেকে আরো জানতে পারি যদি ই টাইপের কোন একটা ইলেকট্রিক ফিল্ড থেকে থাকে, তার মধ্যে যদি আমি স্মল কিউ আধান বসাই, সেই স্মল কিউ আধানের উপর যে ফোর্স কাজ করবে সেটা হলো এফ সমান কিউ ইন্টু ই। এখন মজা দেখো, ফোর্সটা হলো একটা স্কেলার, এই সরি ভেক্টর আছে, ফোর্স হলো একটা ভেক্টর আছে, কিউ হলো স্কেলার, তাহলে ফোর্সটাকে যদি ভেক্টর হতে হয়, ভেক্টর হয়, আর কিউ যদি স্কেলার হয়, তাহলে ডেফিনেটলি ইলেকট্রিক ফিল্ডকে ভেক্টর হতেই হচ্ছে, ঠিক ইলেকট্রিক ফিল্ডকে ভেক্টর হতেই হচ্ছে। আবার রিপিট, ফোর্স ভেক্টর রাশি, কিউ হচ্ছে স্কেলার রাশি, তাহলে ডান দিকের মধ্যে নিশ্চয়ই এটাই ভেক্টর রাশি হওয়া উচিত, যার জন্য ফোর্সটা ভেক্টর রাশি হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড হলো ভেক্টর রাশি। আর সবচেয়ে বড় কথা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, যেটাই ফোর্সের ডিরেকশন সেটাই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, তাহলে ফোর্সের যেটা ডিরেকশন ইলেকট্রিক ফিল্ডেরও ডিরেকশন সেটাই। তার মানে আমি যে প্রথমে যখন শুরু করেছিলাম, এই ছবিটা ভালো করে খেয়াল করো, যে প্লাস কিউ এখানে বসানো আছে, তাহলে কিউ জিরো মানে কিউ নট এখানে একটা টেস্ট চার্জ বসানো আছে, তার উপর কুলম্ব রিপালশনের জন্য ফোর্স এইদিকে, ঠিক। এখন টেস্ট চার্জকে হটিয়ে দিয়ে তুমি যদি একটা আধানই বসাও, তাহলেও এইটার জন্য এইটার উপরে যে ফোর্স হবে তার ডিরেকশন এইদিকে, মানেই এই আধানটার জন্য যে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়েছে তারও ডিরেকশন সব এইদিকে, তারও ডিরেকশন এইদিকে, তারও ডিরেকশন এইদিকে, তারও ডিরেকশন সেই আধান থেকে বাইরের দিকে। ক্লিয়ার কথাটা? ক্লিয়ার? এগেন রিপিট, দেখো এফটা ভেক্টর রাশি, তাহলে কিউটা যদি স্কেলার হয় ইলেকট্রিক ফিল্ডটাকে ভেক্টর হতেই হবে। আর মোরাললেসলি যে কথাটা বলতে হবে, এফ যদি মানে এফ এর যা ডিরেকশন হবে ই এর ডিরেকশনও সেদিকেই হবে। তাহলে এখানে একটা যদি প্লাস কিউ থাকে, তাহলে এখানে যখন টেস্ট চার্জ বসিয়েছিলাম তখন তার উপরে ফোর্সের ডিরেকশন প্লাস কিউ থেকে এইদিকে ছিল, এটাই ফোর্সের ডিরেকশন। আর থিওরি বলছে ফোর্সের ডিরেকশন যা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনও তাই। তার মানে এই প্লাস কিউ আধানটার জন্য যে বোর্ড জুড়ে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছিল প্রথমেই বলেছিলাম, সেই সব ফিল্ডের ডিরেকশন সেই আধান থেকে শুরু করে বাইরের দিকে ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত। ওকে, ফিজিক্স অ্যাট ইটস লেভেল বেস্ট, ফিজিক্স অ্যাট ইটস লেভেল বেস্ট। তো এটাও ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, এটাও ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, এটাও ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। তাহলে প্লাস কিউ আধানের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সেই আধান থেকে শুরু করে বাইরের দিকে। এবার যেহেতু মাইনাস কিউ আধান প্লাস কিউর উল্টো, তাহলে মাইনাস কিউর জন্য ফিল্ডের ডিরেকশন তার নিজের দিকে হবে। এইটা নিয়ে পরে বলবো, কিন্তু প্লাস কিউর থেকে যে তাহলে যেভাবে ফিল্ডগুলো বাইরের দিক বেরিয়ে যাচ্ছে, মাইনাস কিউর জন্য ফিল্ড লাইনগুলো অর্থাৎ ফোর্সের ডিরেকশন অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন টুয়ার্ডস দ্যাট পার্টিকুলার চার্জ হবে, অর্থাৎ সেই মাইনাস চার্জের দিকে হবে, টুয়ার্ডস। ওকে, ঠিকঠাক? ক্লিয়ার? তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড শিখে গেছি, তার রাশিমালা শিখে গেছি এবং তার ডিরেকশনও শিখে গেছি। তাহলে কোনো একটা স্থানে ইলেকট্রিক ফিল্ড 1/4πε0 ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার হবে, তাহলে ওই ক্যাপিটাল কিউ আধান, ঠিক আছে। এবার এটা যেহেতু ভেক্টর রাশি, তাহলে তার ডিরেকশন কি হবে? আর ক্যাপ হবে না, সেই দিক বরাবর একটা একক ভেক্টর চুজ করে নেব, ঠিক। এটা হলো তার ভেক্টর ফর্ম। প্লেন স্কেলার ফর্ম কি লিখতে পারবো? এইটা হটিয়ে দিলে এটা হটিয়ে দিলে যা হবে সেটা স্কেলার ফর্ম। এখান থেকে কি লিখতে পারবো? দেখো, এফ সমান কিউ ই সমান এফ বাই কিউ, দ্যাট মিনস
ই এর মাত্রা হবে ml t minus 2 আর কিউ মানে it. So you can solve this ml I inverse t inverse 3 এবং একক in SI সিস্টেমে হবে, দেখো কি হবে, নিউটন পার কুলম্ব, নিউটন পার কুলম্ব হবে। ওকে, আর সিজিএস এ যে একক হবে সেটা লিখছি দেখো, তাহলে ডাইন পার স্ট্যাট কুলম্ব। ঠিক, তো এটা হলো সিজিএস একক, এটা হলো মাত্রা, এটা হলো এসআই একক। এখন একটা জিনিসের হোমওয়ার্ক দেব, কি, আর এইচ ডব্লিউ তো আমার দুটো পৃথিবীর ফেভারিট লেটার। নিউটন পার কুলম্ব অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের এসআই একক, আর ডাইন পার স্ট্যাট কুলম্ব এটা হলো সিজিএস একক। এই দুটোর মধ্যে you have to find out the relation between these two. ওকে, ঠিকঠাক হেল্প করে দিতে পারি। 1 নিউটন কত হয়, 10⁵ ডাইন, আর কুলম্ব হয় কত, 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব। হয়ে গেল মুখে মুখে, ঠিক আছে, মুছে দিই। চলো, এরপরে অঙ্কের পালা। তো দেখে নাও প্রশ্নটা কি, +10 ESU +20 ESU দুটোই সিজিএস পদ্ধতির আধান, পরস্পরের থেকে 4 সেমি দূরে আছে। আমার কি বার করতে বলেছে, পি বিন্দু যেটা এক্স্যাক্টলি দুটো আধানের মিড পয়েন্টে বসে আছে, পি বিন্দুটা, সেই পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত। ওকে, খুব ইজিলি দেখে নাও। তো নাম দিয়ে দো, ए पगला नाम के बिना अधूरा है, ए बी। ओके, তো ইলেকট্রিক ফিল্ডের রাশিমালা কি জেনেছি এখন, 1/4πε0 Q/r², তাই তো, এটাই তো শিখেছি। আর আমরা জানি এই 1/4πε0টা কোত্থেকে এসেছিল, সেই কুলম্ব কনস্ট্যান্টের থেকে। আর কুলম্ব কনস্ট্যান্টটা সিজিএস পদ্ধতিতে 1 দেয়, এসআই পদ্ধতিতে এটা থাকে, তাই তো। ইন ফ্রি স্পেসে কুলম্ব কনস্ট্যান্ট মানে 1/4πε0 এর ভ্যালু সিজিএস পদ্ধতিতে ইন ফ্রি স্পেস 1। তো দেখো সবই সিজিএস, তাহলে इसका कोई काम नहीं है। তাহলে ই সমান Q/r²। কি জানতে পেরেছি না, প্লাস কিউ আধান কোন একটা আছে যার জন্য আর দূরে সেই প্লাস কিউ আধান থেকে ইলেকট্রিক ফিল্ডের চেহারা কেমন হবে, এইটা। ওকে, তাহলে দেখো এখানটায় +10 ESU আধানের জন্য পি বিন্দুতে একটা ফিল্ড থাকবে এবং +20 জন্য পি বিন্দুতে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে, তাই তো। তো দেখো এ বিন্দুর +10 ESU আধানের জন্য তড়িৎ ক্ষেত্র ডট 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 করে লিখে নাও। এ বিন্দুতে +10 এর জন্য তড়িৎ ক্ষেত্র ডট 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 করে লিখে নাও। E1 সমান কি লিখবো, দেখো যার জন্য বার করছি 10 জন্য, কোথায় বার করছি, পি বিন্দুটা, পি বিন্দুতে সে ওই 10 থেকে কত দূরে আছে, এটা যদি মিড পয়েন্ট হয় এটা 2 সেমি হবে নিশ্চয়ই, দ্যাট ইজ অফ 2² ওকে। এবারে দেখো এখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ড এরকম লিখে ছেড়ে দিলে কিন্তু হবে না, তার পাশে একটা ডিরেকশন দিতে হবে, বিকজ অফ ইট ইজ এ ভেক্টর রাশি। তাহলে কি বলেছিলাম, প্লাস কিউ আধান থেকে কোন ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন সেই আধান থেকে চারিদিকে যায়। তাহলে এদিকেও আছে, ওদিকে আছে, এদিকে আছে। তাহলে আমরা ইন্টারেস্টেড কোন পয়েন্টের জন্য হব, যে পয়েন্টে বাড়ি করতে বলেছে সেই পয়েন্টের জন্য আমরা ইন্টারেস্টেড হব। তাহলে এই আধান থেকে ফিল্ড লাইন্স অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন বাইরের দিক। তাহলে এই পি বিন্দুতে ফিল্ড ডিরেকশন নিশ্চয়ই এইটা লেখা উচিত, এ থেকে পি এর দিক, অর্থাৎ এ থেকে পি এর দিক মানে এই দিক বরাবর।
ঠিক, সেটা হলো U1। ওকে, এবার বি বিন্দুর +20 জন্য আবার ইলেকট্রিক ফিল্ড E2 সমান সমান তাহলে +20 বাই এগেন ডিস্টেন্স স্কোয়ার, দ্যাট ইজ 2 স্কোয়ার। ঠিক, দ্যাট ইজ ডিরেকশন দেখো বিপি। ঠিক, তাহলে বি থেকে পি এর দিকে হবে, অর্থাৎ যে আধানের জন্য হবে সেই আধান থেকেই দূরের দিক যাবে। আর পি বিন্দুতে বার করতে বলেছে, তাহলে পি বিন্দুর দিকে হবে সেই আধান থেকে দূরের দিকে এবং পি বিন্দুর দিকে। তাহলে E2 কাজ করছে এদিকে আর U1 কাজ করছে এদিকে। তা দেখো একে অপরের উল্টো না, তাই তো? তাহলে ভেক্টর কি বলে? পি বিন্দুতে লব্ধি প্রাবল্য হবে একে অপরের নিশ্চয় সাবস্ট্রাকশন ভ্যালু, বিকজ পি বিন্দুতে দুটো অপোজিট ফোর্স কাজ করেছে। তাহলে পি বিন্দুতে লব্ধি প্রাবল্য, তাহলে পি বিন্দুতে লব্ধি ইলেকট্রিক ফিল্ড যেটা বড় সেটা থেকে বাদ যাবে। তাহলে দেখো বড়কে E2 মাইনাস U1 সমান 20/2 স্কোয়ার মাইনাস 10/2 স্কোয়ার। এবার এখানেও ডিরেকশন লাগবে, তাহলে বড় কে 20/2 স্কোয়ার, এটা ছোট, তাহলে যে বড় তার ডিরেকশনটাও ডমিনেট করবে, তার মানে লব্ধি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনও হবে বিপি অভিমুখে। ঠিক, লব্ধি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনও হবে বিপি অভিমুখে। ওকে, খুব তাড়াতাড়ি মুছে দিচ্ছি, এরপরে অন্য অঙ্কে যাচ্ছি। চলো এবার প্রশ্ন দেখো, খুব ভালো করে শুনবে, এটা হচ্ছে কি বোর্ডের ফেভারিট প্রশ্ন। ঠিক, নট দিস বোর্ড, WB বোর্ড বা যে কোনো বোর্ডের এবং যে কোনো এক্সামের ফেভারিট প্রশ্ন। সেটা হচ্ছে আমরা ম্যাথামেটিক্স দিয়েও সলভ করবো এবং উইথ ফিজিক্স সেটাও করবো, ম্যাথামেটিক্স না করেও। ঠিক আছে, কি করে করবো দেখে নাও। প্রশ্নটা হচ্ছে শোনো, তাহলে এ বিন্দুতে একটা +80 আধান আছে, বি বিন্দুতে একটা -20 আধান আছে, যাদের মধ্যবর্তী সেপারেশনটা হলো 50 সেন্টিমিটার। এখন প্রশ্ন এটা বলেছে যে এই সংযোগ রেখার মধ্যে বা লাইনের কোন স্থানে ইলেকট্রিক ফিল্ড শূন্য হবে। দুটো আধানের জন্য লব্ধি ইলেকট্রিক ফিল্ড শূন্য হবে। ঠিকঠাক? ঠিক, তাহলে এই দুটো আধানের জন্য এই সংযোগকারী রেখার কোন জায়গায় বা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড শূন্য হবে, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তো ফার্স্ট অফ অল ইলেকট্রিক ফিল্ড তো ভেক্টর আছেই, আর আমাদের ভেক্টরের কনসেপ্ট আছে। তো ভেক্টরের কনসেপ্ট বলে যে কোনো একটা জায়গায় ভেক্টর লব্ধি শূন্য হতে পারে, সেটা কি করে? সাপোজ যদি এই পয়েন্টে ভেক্টর লব্ধি, অসংখ্য ভেক্টর লব্ধি শূন্য হয়ে যায় বা শূন্য হতে হয়, তার মানে সমস্ত ফোর্সকে ইকুয়াল মানের হবে এবং বিপরীত দিক দিয়ে হতে হবে, তাই না? তাহলে E3 এদিকে হবে এবং E4 এদিকে হবে। ঠিক, তাহলে এটার সাথে এটা সমান হতে হবে, এটার সাথে এটা সমান হতে হবে এবং তাদেরকে বিপরীত দিক কাজ করতে হবে। এটাই তো ভেক্টরের কনসেপ্ট। তাহলে আমরা বুঝবো তাহলে ফিল্ড গুলো বিপরীত দিকে হবে, অর্থাৎ ফোর্স বা বলো বা ফিল্ড বলো বা ভেক্টর বলো, যা খুশি বলো, সেইগুলো হচ্ছে বিপরীত দিক হবে, তাই তো? তাহলে সেই স্থানে ইলেকট্রিক ফিল্ড +80 জন্য যেদিকে থাকবে, -20 জন্য উল্টো দিকে থাকবে সেই বিন্দুটাতে। তাহলে সেই বিন্দুটাতে ইলেকট্রিক ফিল্ড 0 হতে পারে। ওকে, এখন দেখো, তাহলে দেখো তিনটে পজিশন হতে পারে, খুব ভালো করে দেখবে। অঙ্কটা করছি না এখন, অঙ্কটা জাস্ট বোঝাচ্ছি, তারপর করবো। দেখো এইটা একটা পজিশন, ভাবো +-20 ডান দিকে ইলেকট্রিক ফিল্ড 0 হতে পারে। এবার এটা তো প্লাস, আমি প্লাস সাইনটা উপরে দিলাম। এইটার বাদিকে হতে পারে দ্বিতীয় পসিবল স্থান। ওকে, আর তৃতীয় পসিবল স্থান এইটা। ঠিক, তৃতীয় পসিবল স্থান হচ্ছে এইটা। তো এই তিনটেই তো পজিশন হতে পারে, এই সংযোগ রেখার উপরে এই তিনটে পজিশন হতে পারে, যে তিনটে পজিশন আমি গেস করতে পারি যেখানে ইলেকট্রিক ফিল্ড শূন্য হতে পারে। তার মানে যেখানে শূন্য হবে সেখানে ফিল্ড গুলো উল্টো দিক কাজ করবে, এটাই কনসেপ্ট। তাহলে ফার্স্টে আমি 3 নম্বর পজিশন দিয়ে স্টার্ট করি। দেখো 3 নম্বর পজিশন দিয়ে স্টার্ট করি। ঠিক,
তাই সাপোজ ভাবো এই দুটোর মধ্যে কোনো একটা স্থানে, অর্থাৎ এ আর বি এর মধ্যে কোনো একটা স্থানে ইলেকট্রিক ফিল্ড শূন্য, সেটা আমি ধরে নিলাম সাপোজ পি বিন্দু এইটা। তাহলে +80 থেকে পি বিন্দু এইটা দূরে, সাপোজ কোনো একটা এক্স দূরে আছে, সেটা এখন ম্যাটার করছে না, এক্স দূরে আছে। ওকে, তো বি বিন্দু থেকেও তাহলে 50 - x দূরে আছে, যাই হোক। তো খুব ভালো করে দেখো, তাহলে এই +80 জন্য পি বিন্দুতে ফিল্ড কি হবে, তাহলে 80, তাহলে সেটাকে E1 বলো, 80 এই ডিস্টেন্স স্কোয়ার মানে x স্কোয়ার। ওকে, আচ্ছা ফিল্ডের ডিরেকশন কি হবে, যেহেতু প্লাস আধান তাহলে এপি হওয়া উচিত, এ থেকে পি দিক, এ থেকে বার হয়ে বাইরের দিক যাবে। ওকে, এবারে ওই পি বিন্দুতে -20 জন্য যে ইলেকট্রিক ফিল্ড হবে 20/50 - x এর হোল স্কোয়ার। ঠিক, হ্যাঁ মাইনাস আধানের জন্য এখানে কোনো মাইনাস সাইন বসবে না, জাস্ট ডিরেকশনে চেঞ্জ হবে। ওকে, শুধু তার ভ্যালুটাই বসবে। তাই 20/50 - x এর হোল স্কোয়ার পি বিন্দু থেকে দূরত্ব, এবং এর ডিরেকশন লক্ষ্য করো কি হওয়া উচিত, তাহলে কি বলবো, পিবি, তাই না, পিবি, কারণ ইলেকট্রিক ফিল্ড প্লাস কিউ আধান থেকে চারিদিকে বেরোয়, একটু আগেই বলেছি, আর মাইনাস কিউর জন্য তার দিকে ঢুকবে, তার দিকে আসবে, টুয়ার্ডস দ্যাট পয়েন্ট মাইনাস কিউ, ঠিক আছে, বা চার্জ, তার দিকে ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন হবে। তাহলে এর দিকে দিক বোঝাতে গেলে কি হবে, নিশ্চয়ই পি থেকে বির দিক বলা উচিত, তবেই তো বোঝাচ্ছে ঢুকছে ওর দিকে আধার, মানে ডিরেকশনটা, তাহলে পিবি। এখন লক্ষ্য করো E1 AP, এ থেকে পি হলো এইটা, এ থেকে পি এর ডিরেকশন এটা, আর পিবি পি থেকে বি এর ডিরেকশন এইটা, তাহলে E1 যেদিকে E2 ও সেদিকে। ঠিক, তাহলে কি বলো, ইলেকট্রিক ফিল্ড 0 হবে? তাহলে শেখা একটাই কথা, যেটা বলছি সেটা লিখে নাও টুক করে, যে যদি প্লাস আধান আর মাইনাস আধান থাকে তাহলে সংযোগকারী রেখার এই ওদের মাঝখানের কোনো বিন্দুতে কোনোদিন ইলেকট্রিক ফিল্ড 0 হবে না, বিকজ সেই মাঝখানের বিন্দুগুলোতে ইলেকট্রিক ফিল্ড সবসময় একই দিকে কাজ করছে। তাহলে ভেক্টরের অনুযায়ী কখনো তাদের লব্ধি ফিল্ড 0 হতে পারে না। তাহলে বুঝে গেছি 3 নম্বর পজিশনে কোনোদিন ইলেকট্রিক ফিল্ড 0 হওয়াটা সম্ভব নয়। তাহলে আইদার আমাকে 1-এ দেখতে হবে, 2-তে দেখতে হবে। ক্লিয়ার কথাটা? তা যে কথা বলেছি লিখে নিয়েছো, চলো ফটাফট। তাই 3 নম্বর পজিশন ইনভ্যালিড হয়ে গেল, ঠিক আছে। এবারে 1 নম্বর পজিশনে যাচ্ছি। 1 নম্বর পজিশনে দেখো, তাহলে -20 থেকে ধরো পি বিন্দুটার নাম দিলাম এখন এখানটায়, তাহলে সেটা হলো x দূরে আছে, তাহলে এ বিন্দু থেকে সেটা 50 + x দূরে আছে, তাহলে বি বিন্দু থেকে পি বিন্দুটা যেখানে ইলেকট্রিক ফিল্ড 0 হতে পারে সেটা আমরা ধরলাম x দূরে আছে, তাহলে এ বিন্দু থেকে সেটা হলো 50 + x দূরে আছে। তাহলে 1 নম্বর পজিশনে এ বিন্দুর +80 জন্য ইলেকট্রিক ফিল্ড U1 যেটা হতে পারে, তাহলে 50 মানে 80/50 + x এর হোল স্কোয়ার, এটা হতে পারে। এবার ডিরেকশন কি হবে, এর থেকে বাইরের দিক, তাহলে এ থেকে পি এর দিক, এ থেকে পি এর দিক। আর বি বিন্দুর -20 জন্য E2 আসতে পারে, দেখো E2 আসতে পারে, সেটা হলো 20/x², এই 20/x², এবং এর ডিরেকশন কি হবে দেখো, এদিকে ঢুকবে, তাই না, তাহলে পিবি, তাই তো। তাহলে এদিকে কাজ করছে E1, এটা E1, আর এদিকে কাজ করছে আমাদের E2, তাই তো। পিবি মানে এদিকে, আর এপি মানে হলো ওই দিকটা পুরোটা, ঠিকঠাক। তাহলে দেখো U1 E2 পরস্পর বিপরীতমুখী হয়েছে, ঠিক। তাহলে ইলেকট্রিক ফিল্ড 0 হতে পারে, ওখানটায় ইলেকট্রিক ফিল্ড 0 হতে পারে, বিকজ পি বিন্দুতে বিপরীতমুখী হয়েছে। এবারে দেখো সেরম করে তুমি যদি 2 নম্বর পজিশনেও আসো, তাহলেও দেখবে
ইলেকট্রিক ফিল্ড একে অপরের বিপরীতে হবে। একবার চেক করে নাও কি হবে। দেখো, ধরো এখানে একটা পি বিন্দু আছে, তাহলে +80 জন্য ফিল্ড হবে ওই পি বিন্দুতে এই দিকে হবে নিশ্চয়ই, প্লাস থেকে বার হবে ফিল্ডটা, তাহলে এ থেকে পির দিকে হবে, এ পি হলো। এবার -20 জন্য -20 দিকে ঢুকবে, তাহলে ওই ডিরেকশনে দেওয়া উচিত এইখান থেকে এই দিকে। ঠিক, তাহলে একে অপরের বিপরীতমুখী হয়েছে, তাহলে ওই স্থানেও ইলেকট্রিক ফিল্ড 0 হতে পারে। ঠিকঠাক। তাহলে যদি প্লাস আধান মাইনাস আধান নিয়ে থাকে, সবসময় ইলেকট্রিক ফিল্ড 0 হতে পারে আইদার সাইড, অর্থাৎ -20 ওই দিকে অথবা +80 এই দিকে। তাহলে মিড পয়েন্টে কখনো হবে না। এখন নাও কোনটাতে আমি যাব, 1-এ যাব না 2-এ যাব, 3টে ইনভ্যালিড। ঠিক, তাহলে কোথায় যাব আমরা, সেটা এবার ফিজিক্স অ্যান্সার দেবে। ঠিক, এবার দেখে নাও। দেখো দুটো ভেক্টর, খুব ভালো করে শোনো, দুটো ভেক্টর E1 E2 বিপরীতমুখী হতে হবে, আর সেই হতে পারে হয় 1 নম্বরে আর 2 নম্বরে। কিন্তু কোথায় আমি ফার্স্টে একদম চুজ করে নেবো, 1-এ বা 2-এ, সেটা এবার অ্যান্সার দেবো। দেখো, তাহলে দেখো এখানটা একটা E1 E2 মানে কি, সাম আধান, আচ্ছা সাম আধান ধরো +q বাই কিছু একটা ডিস্টেন্সের স্কোয়ার। এখানেও কিছু একটা আধান মাইনাস কিছু একটা আধান কিউ বাই কিছু একটা ডিস্টেন্সের স্কোয়ার, সাপোজ এক্স প্রাইমের স্কোয়ার। ঠিক, এইটাই তো, এই ফর্মেই তো আসবে। একটা প্লাস কিউ হবে, মানে একটা প্লাস একটা ক্যাপিটাল কিউ হবে, একটা স্মল কিউ হবে, মানে দুটো ডিফারেন্ট আধান আর দুটো ডিফারেন্ট ডিস্টেন্স। এটাই তো E1 E2 আসবে। এবারে দেখো, খুব ভালো করে শুনবে এই জায়গাটা। এবারে ফিজিক্স তো অ্যান্সার দেবে। তো যেখানে ইলেকট্রিক ফিল্ড 0, সেখানে ডিরেকশনটা যেমন বিপরীতমুখী, এবং সেখানে নিশ্চয়ই ভেক্টর দুটোও কি সমান, তাই তো। যেখানে ইলেকট্রিক ফিল্ড 0, সেখানে ডিরেকশন তো বিপরীতমুখী হতেই হচ্ছে, এবং ভেক্টর দুটো অর্থাৎ E1 E2টাও সমান হতে হবে, তাই দেখো, যার আধান বড় তার ডিস্টেন্স যদি ক্ষুদ্র হয়ে যায়, তাহলে পুরো E1টা নিশ্চয়ই অনেক বড় হয়ে গেল। যার আধানটা বড়, এই প্লাস এই কিউ আর এই কিউর মধ্যে কেউ তো একজন বড় হবে, তাই ভাবলাম এই কিউটা বড়। তো এই কিউটা যদি বড় হয়ে যায়, এবং যে পয়েন্টে 0 হতে পারে ইলেকট্রিক ফিল্ড, সেটা যদি ওই বড় আধানের নিকটবর্তী হয়, তাহলে সেই ডিস্টেন্সটা ছোট হয়ে গেল, তাহলে অ্যাজ এ হোল E1টা খুব বড় হয়ে গেল। এবারে এই কিউ আধানটা ছোট, এবার এর থেকে আবার দূরের বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড 0 আমি ধরছি, তাহলে এক্সটা খুব ছোট, মানে খুব বড় হয়ে যাচ্ছে। দ্যাট মিনস যদি বড় হয়, তাহলে E2 ছোট হয়ে গেল, এবং ছোট আধানের জন্য E2টা আরো ছোট হয়ে গেল। তাহলে আমাদের ওই ক্রাইটেরিয়া E1 E2 আর স্যাটিসফাই করছে না। ঠিক, তাহলে আবার রিপিট, E1 E2টাকে সমান হতে হবে এবং ডিরেকশন উল্টো দিকে হতে হবে। তো এই প্লাস কিউ আর এই কিউর মধ্যে কেউ একজন বড় হবে। ঠিক আছে, তাহলে যে বড় আধান, তার যদি নিকটবর্তী বিন্দুতে আমি ইলেকট্রিক ফিল্ড 0 নিই, তাহলে ডিস্টেন্সটা খুব ছোট, আর প্লাস কিউটা খুব বড়, তাই ডিস্টেন্স ছোটর জন্য ফিল্ড তো বড় হলোই, বড় আধানের জন্য ফিল্ড বড় হলো, তাহলে E1 বড় হয়ে গেল। তাহলে E2টাকে তার সাথে সমান হতে হবে। তাহলে এইটা যদি ছোট আধান হয় এবং এর থেকে যদি দূরের কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড 0 করি, তাহলে ডিস্টেন্স বড়োর জন্য E2টা ছোট তো হলোই, এবং তার আধানটাও ছোটর জন্য পুরো ফিল্ডটা আরো ছোট হয়ে গেল। তাহলে বলো E1 E2 কখনো সমান হবে? হবে না। তাহলে গেস কি করলাম? গেস এটাই করব, তাহলে বৃহত্তর আধান থেকে দূরের দিক আর ক্ষুদ্রতর আধানের নিকটে, তবেই ক্ষুদ্রতর আধানটা ডিস্টেন্স ছোট দিয়ে তার ফিল্ডকে মেনটেন করবে, আর বৃহত্তর আধান তার বৃহৎ ডিস্টেন্স দিয়ে তার ফিল্ডকে মেনটেন করবে, তবেই E1 E2 সমান হতে পারে। ওকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড কোথায় 0 হবে? বৃহত্তর আধানের বিপরীতে, অর্থাৎ ক্ষুদ্রতর আধানের নিকটে। ঠিক, সব কথাগুলো লিখে রেখো। ঠিকঠাক, এবার অঙ্কটা করবো আমি। তাহলে আমরা জেনে গেছি বৃহত্তর আধানের বিপরীতে আর ক্ষুদ্রতর আধানের নিকটে, তাই সেইটাকে আমি একেবারে সাজিয়ে গুছিয়ে লিখে নিয়েছি। তো সেটাকে আমরা সাজিয়ে গুছিয়ে লিখে নিয়েছি, তাই তো?
তাহলে এবারে তাড়াতাড়ি করো। তাহলে এটাই তোমরা লিখবে, ধরি যে স্থানে ইলেকট্রিক ফিল্ড 0 হতে পারে সেটি হলো -20 আধান থেকে x দূরে আছে পি বিন্দুতে, ঠিক? অর্থাৎ পি বিন্দুটি +80 আধান থেকে 50 + x দূরে আছে। ওকে, তা আমি এবার তাড়াতাড়ি করছি, দেখে নাও। এ বিন্দুর +80 আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড E1 সমান, তা দেখো 80/50 + x এর হোল স্কোয়ার, ঠিকঠাক 50 + x এর হোল স্কোয়ার। এবং ডিরেকশন কি হবে, এ থেকে পি এর দিক, বাইরের দিকে, এপি। তোমরা ডিরেকশনটা পি থেকে বাইরের দিক E1 এইভাবে দেবে। ওকে, E1 এইভাবে দিলে। এবারে বি বিন্দুর -20 E2 এর জন্য, তার মানে ইলেকট্রিক ফিল্ড E2 20/x স্কোয়ার, এবং ফিল্ড হবে কোন দিক, আধানটার দিকে, তার মানে পিবি হলো, তাহলে E2 এদিকে, ঠিক? এবারে প্রশ্নানুসারে কি বলেছে, ইলেকট্রিক ফিল্ড সমান, তাহলে দেখো E1 সমান E2। ওকে, E1 সমান E2, অতএব E1 এর জায়গায় 80/50 + x এর হোল স্কোয়ার আর 20/x এর স্কোয়ার লিখে দিলে। এবার দেখো এই 20 দিয়ে এটা 84 কাটতে পারে। এবারে তোমরা কখনোই কোয়াড্রেটিক ইকুয়েশনে যাবে না, অর্থাৎ এটাকে স্কোয়ারে ভেঙে দিয়ে বোথ সাইড মাল্টিপল যাব না। কি করব, বর্গমূল, 4/, এটা 1/, এটা তার মানে বর্গমূল করলে 2/50 + x। ওকে, সমান 1/x স্কোয়ারে বর্গমূল করলে 1/x। ওকে, ঠিকঠাক লিখেছো, মুছে দিচ্ছি। দেখো এখান থেকে কি আসতে পারে এবারে, তাহলে 2x সমান 50 + x, অতএব x সমান 50, তাই তো? 2x সমান 50। হ্যাঁ, এখানে দেখো এখানে একটা প্লাস মাইনাস সাইন আসতে পারে, তাই না? প্লাস মাইনাস সাইন আসবে, তো আমরা অনলি প্লাস ভ্যালু নেবো, বিকজ মাইনাস ভ্যালু হলে অ্যাকসেপ্ট হবে না। ঠিকঠাক, ঠিক? তাহলে অ্যান্সারটা কি লিখবো, অতএব অ্যান্সারটা এইভাবে লিখবো, ওই কথাগুলো মেনশন করতে হবে। অতএব বৃহত্তর আধানের বিপরীতে এবং ক্ষুদ্রতর আধানের নিকটে ক্ষুদ্রতর আধান থেকে 50 সেমি দূরে ইলেকট্রিক ফিল্ড 0 হবে। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার। না হলে ভিডিওটা বারবার পজ করে অনেক ভালো করে বুঝিয়েছি। ওকে, চলো এরপর আর একটা অঙ্ক। চলো প্রশ্নটা দেখো, এবিসিডি একটা বর্গক্ষেত্র, 4টে শীর্ষবিন্দুতেই +20 করে আধান বসানো আছে এবং যার সাইডগুলোও বলা আছে স্মল এ করে। এখন প্রশ্ন হচ্ছে কর্ণদ্বয় ছেদবিন্দু ও বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হবে, কর্ণদ্বয় ছেদবিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হবে। ওকে, এটা তো সলভ করবো না, সলভ তোমরা করবে, আমরা মুখে মুখেই বলে দিতে পারবো কত হবে। দেখো ঠিকঠাক দেখে নাও। আচ্ছা দেখো, এই বিও ডিস্টেন্স আর ওডি ডিস্টেন্সটা সমান, যেহেতু কর্ণদ্বয়ের ছেদবিন্দু মানে কর্ণের মধ্যবিন্দু ও হবে পুরো কর্ণটা, তাহলে ওবি ডিস্টেন্স ওডি ডিস্টেন্স সমান, ও এ ডিস্টেন্স আর ওসি ডিস্টেন্স সমান, তাই তো? এবং এই ডিস্টেন্সগুলো সবাই সবার সাথে সমান, ও
ওসি, ওবি, ওএ, ওডি পরস্পর সবাই সবার সাথে সমান, তাই? এবার দেখো ও বিন্দুটাকে তুমি এখানটায় ড্র করে নাও, এটা এদিকে এদিকে এদিকে, এরকম তো আছে। এবার দেখো বি বিন্দুর +20 জন্য এই বিন্দুতে যে ফিল্ডটা হবে সেটাকে যদি আমি ইবি বলি, তাহলে এটা তো প্লাস আধান, তাহলে তার ডিরেকশন কত? এই ও বিন্দু থেকে এদিকে হবে, ইবি হবে। বি বিন্দুর +20 জন্য এদিকে হবে, ডিরেকশন এদিকে। আর ডি বিন্দুর +20 জন্য ও বিন্দুতে যে ফিল্ড হবে, ইলেকট্রিক ফিল্ড, তারও ডিরেকশন কিন্তু ইডি, এই বিন্দু থেকে বাইরের দিক হবে, অর্থাৎ এটা থেকে দূরের দিক হবে। তো এই বরাবর হলো, আর বি বিন্দুর জন্য এই বরাবর হলো, একে অপরের বিপরীত দিকে হলো। দেখো এটাও 20, এটাও 20, আর এই ডিস্টেন্সটা হচ্ছে সমান। তাহলে এই ফিল্ডটা কত আসবে? 20 এই ডিস্টেন্সের স্কোয়ার, আর এর জন্য আসবে এই 20 এই ডিস্টেন্সের স্কোয়ার। তাহলে ডিস্টেন্স সমান, আধান সমান, এবং তার একে অপরের বিপরীত দিক। তাহলে ফিল্ড লাইন বি আর ডি এর জন্য ইলেকট্রিক ফিল্ড এখানটায় 0। এবারে দেখো এ বিন্দুর জন্য ও বিন্দুতে ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড যেটা হবে সেটা নিশ্চয়ই আবার এদিকে হবে, ইএ, এই দিক বরাবর কাজ করবে, বিকজ আধান থেকে দূরের দিক কাজ করবে। আর সি বিন্দুর জন্য ও বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড এদিকে কাজ করবে, ইসি, বিকজ এইটার থেকে দূরে বোঝানো, সেটা এটা দিয়ে বোঝানো যাচ্ছে, অর্থাৎ ইসি এখানেও দিতে পারি বা এখানেও দিতে পারি, অ্যাজ ইউ উইশ। ওকে, ইসি এখানে দিতে পারি, ইসি এখানেও দিতে পারি। ইএ তার মানে এদিকে হবে, ওই আধানদের দূরের দিকে, অথবা এখানেও দিতে পারি ইএ। ঠিক, তাহলে যে কোনো একটাকে প্রেফার করো, তাহলে এইটাকে প্রেফার করো। ঠিক, ইসি ওইদিকে আর ইএ এদিকে। তাহলে দেখো ইসি এদিকে, ইএ এদিকে। এবার ওই 20 এই ডিস্টেন্সের স্কোয়ার, যার জন্য সি বিন্দুর ইলেকট্রিক ফিল্ড এখানে ওইটা আসবে, আর এই এ বিন্দুর ইলেকট্রিক ফিল্ড এখানে যেটা আসবে এই 20 এই ডিস্টেন্সের স্কোয়ার, তাই তো? তাহলে সেই ফিল্ড লাইন, তাহলে সেই ইলেকট্রিক ফিল্ড সমান এবং বিপরীতমুখী। তাহলে এটা অ্যান্সারটা কি হবে? দিক 0। ওকে, বোঝা গেছে তো? ঠিক, সাপোজ সেরকম যদি একটা আমাদের বৃত্ত হয়, বৃত্ত, এখানে +20, এখানে +20, এখানে +20, এখানে +20, ঠিক, বা +10, ও বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হবে? তাহলে সব ব্যাসার্ধ সমান, আধান সমান, সবাই প্লাস আধান, তাহলে সব আধান, সব ডিরেকশন তাদের থেকে বাইরের দিক কাজ করবে, তাহলে ও বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড 0 দেবে। কিন্তু গোলাবে তখনই যদি এখানে একটা -10 বলে দেওয়া হয়, ঠিক, -10 বলে দেওয়া হয়। তো এই সমস্ত প্রবলেম নিয়ে পরের দিনকে হাজির হব। আজকের ওই যে টার্গেট ছিল বললাম 5 নম্বরের আইটেমে দেখবে লেখা ছিল গ্রাফ শিখবো, অঙ্ক করব। তাহলে অঙ্ক তো বেশি হলো না, 2 কি 3টে হলো। থিওরিটা খুব ভালোভাবে ডেভেলপ হয়েছে আই থিঙ্ক, তো অঙ্কটা হয়নি, সামনের দিনকে অঙ্ক নিয়ে রাখা হবে। তো ক্লাসটা আজকে এই পর্যন্ত খতম। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাস খতম করার আগে কিছু বলবো, তো ক্লাস খতম করার আগে কি আর করো, বোর্ডটাই মুছবো। মুছে দিয়েছি, খতম। তো ক্লাস খতম করার আগে আরো একটা কথা, কি আর করবো, চশমাই খুলবো, ক্লাস তো শেষ। এবারে যারা নতুন দেখছো তারা ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। এত কিছু বলার একটাই কারণ গাড়ি চলতে গেলে পেট্রোলের দরকার হয়, চ্যানেল চলতে গেলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টের দরকার হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে সত্যি, তহে দিল সে কমেন্ট করো আর দেখতে থাকো আমার চ্যানেল। সি ইউ সুন। আবার এইটার ওপর প্রবলেম নিয়ে এসে হাজির হবো। তো জয় হিন্দ, জয় ভারত।